হ্যালো বাচ্চা লোক, তাহলে আজকে আমরা পড়ব তড়িৎ বিশ্লেষণের তড়িৎ বিশ্লেষ্য যে জিনিসটা কি, তড়িৎ বিশ্লেষণ হয় কিভাবে এবং কিভাবে সমস্ত বিক্রিয়াগুলো ক্যাথোড ও অ্যানোডে ঘটে থাকে ইত্যাদি বিষয় আমরা আজকে জানব। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো তড়িৎ বিশ্লেষ্য কি করে? তড়িৎ পরিবহন করে। কি অবস্থায়? জলে দ্রবীভূত বা গলিত অবস্থায়। তো তড়িৎ বিশ্লেষ্যকে দুভাগে ভাগ করা যায়। স্যার কেন ভাগ করবেন? কোন ঘটনার ভিত্তিতে আপনি ভাগ করবেন? একটা কোনো বিষয়বস্তু থাকবে না, নিম্নিক একটা তড়িৎ বিশ্লেষ্য একটা পদার্থ, তাকে সম্পূর্ণ দুটো ভাগে ভাগ করে দিলাম। তা কোনো একটা প্রপার্টি তো থাকা চাই যার উপর ভিত্তি করে আমি এই তড়িৎ বিশ্লেষ্যকে দুটি ভাগে ভাগ করব। তাহলে সেটা কোনটা কি প্রপার্টি সেটা আমাকে জানতে হবে। তো সবাই খাতার মধ্যে নোট করবে, হ্যাঁ যা লিখাবো আজকে একটু নোট করবে, তাহলে পড়ার সময় বইটা যখন তোমার টেক্সট বইটা পড়বে তখন অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো যা লেখাবো কাইন্ডলি খাতার মধ্যে নোট করবে, তাহলে তোমাদেরই ভালো। ঠিক আছে, চলো দেখো। এই যে তড়িৎ বিশ্লেষ্য, একে আমরা যে ধর্মের উপর ভিত্তিতে বা যে ধর্মের ভিত্তিতে ভাগ করে থাকি দুভাগে, সেটা হলো তড়িৎ পরিবহনের মাত্রা। এই ঘটনার ভিত্তিতে তড়িৎ পরিবহনের মাত্রা এই ধর্মের উপর ভিত্তি করে, অর্থাৎ জলের দ্রবীভূত বা গলিত অবস্থায় এরা কি মাত্রায় তড়িৎ পরিবহন করছে তার উপর ভিত্তি করে তড়িৎ বিশ্লেষ্যকে দুভাগে ভাগ করা হয়। ঠিক আছে, কি কি দেখো। একটাকে বলা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য নাম শুনে বোঝা যাচ্ছে যে এরা বেশি মাত্রায় তড়িৎ পরিবহনে সক্ষম, জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় এরা বেশি মাত্রায় তড়িৎ পরিবহনে সক্ষম। আরেকটি হচ্ছে মৃদু। মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য দুই ভাগে ভাগ করা হয়। কার উপর ভিত্তি করে? তড়িৎ পরিবহনের মাত্রা এই ধর্মের উপর ভিত্তি করে। কোথায়? দ্রবীভূত বা গলিত অবস্থায় জলের মধ্যে। ঠিক আছে, তাহলে দ্রবণে বা জলের মধ্যে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহনের মাত্রার উপর ভিত্তি করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা এরকম কোনো ব্যাপার নেই যে পার্টিকুলার কয়েকটা উদাহরণ আছে, না। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে অনেক ভাগ আছে। অর্থাৎ বলা যেতে পারে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যা আছে তারা কিছুটা অ্যাসিড আছে, কিছুটা অ্যাসিড আছে, কিছুটা লবণ আছে, কিছুটা ক্ষার আছে। এর ক্ষেত্রেও তো একই জিনিস হয়। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি। কিছু অ্যাসিড আছে যা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কিছু লবণ আছে যা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কিছু ক্ষার আছে যা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আবার মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে সে একইভাবে অ্যাসিড আছে, লবণ আছে। দেখা যাক কি হচ্ছে। ঠিক আছে, তো যে সমস্ত অ্যাসিড, উদাহরণগুলো সবাই লিখে নিলে ভালো হয়। ঠিক আছে, যাই হোক, আশা করি এটা টোকা হয়ে গেছে, আমি মিটাচ্ছি, মিটিয়ে পরে টুকানো সময় আশা করি টোকা হয়ে গেছে। চলো হেডিং করো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি কি হয়? আমি কি কি বললাম? অ্যাসিডও হতে পারে, লবণও হতে পারে, ক্ষারও হতে পারে। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটারই দুটো করে উদাহরণ, দুটো হোক একটা হোক, যতটা যা হয় আমরা করে রাখবো। ঠিক আছে, ফার্স্টে অ্যাসিড। মানে এই সমস্ত অ্যাসিডগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কি কি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলছি HCl। ঠিক আছে, HCl হয়। এইবার তারপরে সরি HCl,
তারপরে H2SO4 হলো, অ্যাসিড হয়। লিখতে থাকবে সবাই, হ্যাঁ, দুটো করে উদাহরণ লিখতে থাকবে, কোনটা দেবে পরীক্ষা আমরা বলতে পারছি না, তো চলো যাটা পারে দুটো করে মুখস্থ করে আছে, অত চিন্তা করার কিছু নেই। অ্যাসিডের পর হচ্ছে কিছু থাকবে, লবণ থাকবে কিছু, লবণ, কিছু লবণ থাকে যারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে, কিরকম এটা সবাই জানে, তাই না? ভাত খাওয়ার সময় এটা দিয়ে ভাত খায়, CaCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সবাই চেনে এগুলো লবণ, এগুলো লবণ দিয়ে মাঝে মাঝে আমরা ভাত টাত খাই মনে হয়, তার মানে এটা দিয়ে বেশি খাই, তাই না? সরি, সবটা দিয়ে খাই না, সবটা দিয়ে খেলে সমস্যা আছে, আমরা NaClটাই খাদ্য লবণ হিসেবে চিনি। অ্যাসিড হলো, লবণ হলো, কিছু ক্ষারকেও নেওয়া যেতে পারে, যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম, কি কি তাহলে অ্যাসিড হচ্ছে HCl, H2SO4, লবণ NaCl, ক্যালসিয়াম ক্লোরাইড, যত রকম লবণ আছে, ক্লোরিনের স্পেশাল ক্লোরাইড যত লবণ আছে না, ক্লোরাইড বা সালফেট যত লবণ আছে, সেই সমস্ত লবণকে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে রেখে দিই, যত সালফেট আর ক্লোরাইড লবণ আছে, NaCl, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর ক্ষার যেগুলো থাকে সেগুলো হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম, মেনলি এই দুটোই থাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরা কি হয়, এরা জলীয় দ্রবণে বেশি মাত্রায় তড়িৎ পরিবহনে সক্ষম, ঠিক আছে, দ্রবীভূত বা গলিত অবস্থায়। আবার বলে দিচ্ছি, এই যে দ্রবীভূত বা গলিত হয়, এরা কিন্তু এরা স্বেচ্ছায় হয় বা স্বতঃস্ফূর্তভাবে হয়, এরকম না যে বাহ্যিক কোনো উদ্দীপকের প্রভাবে আমি এদেরকে জলের মধ্যে জোর করে, হ্যাঁ তুই দ্রবীভূত হবে না, তোকে দ্রবীভূত হতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই, এরা স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াসলি, আমি আগের দিন বলেছিলাম, আবার বলে দিচ্ছি, এরা জলের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে দ্রবীভূত বা গলিত হয়, কিছু আংশিক হয়, কিছু সম্পূর্ণ মাত্রায় হয়, কিছু আংশিক বিয়োজিত হয়, কিছু সম্পূর্ণ মাত্রায় বিয়োজিত হয়। তো যাই হোক, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো এগুলো যা তড়িৎ পরিবহন, দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহনের ক্ষমতাটা বেশি। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের কয়েকটা আছে, আশা করি টোকা হয়েছে সবাই আমার সাথে সাথে, তোমরা পুরোটাই টুকবে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে। অ্যাসিড, স্যার অ্যাসিড স্যার একটু আগে দেখলেন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আবার দেখলেন মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, হ্যাঁ, যত অর্গ্যানিক অ্যাসিড আছে, যে সমস্ত জৈব অ্যাসিড, এক কথায় অর্গ্যানিক অ্যাসিডস, যত অর্গ্যানিক অ্যাসিড আছে, পরিষ্কার কথা, এক কথায়, অত মনে রাখার দরকার নেই, মনে রাখতে গেলে অনেক কিছু মনে রাখতে হয়, ভুলে যেতে হবে, এক কথায় মনে রাখলে যত অর্গ্যানিক অ্যাসিড আছে সব মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ এটা জলীয় দ্রবণে খুব সামান্য মাত্রায় বিয়োজিত হয়। অ্যাজ অ্যান এক্সাম্পল হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড আছে, ফর্মিক অ্যাসিড আছে, HCOOH, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, যত সমস্ত অর্গ্যানিক অ্যাসিড আছে সমস্ত হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে, এরা জলীয় দ্রবণে আংশিক মাত্রায় বিয়োজিত হয়। ক্ষারক, আগেরবার কি দেখেছিলাম, ক্ষার দেখেছিলাম, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ক্ষার দেখেছিলাম, কাদেরকে দেখেছিলাম, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, এক্ষেত্রে কাদেরকে দেখবো, ক্ষারক পাবো, ঠিক আছে, কিছু কিছু ক্ষারক আছে যারা তড়িৎ পরিবহন খুব অল্প মাত্রায় করে, কিন্তু করে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আছে, ALO স্টার হোল থ্রাইস, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আছে, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আছে, মেনলি এরা দুজন, এই দুজন ক্ষারক কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। স্যার তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই দুটোকে বুঝবো কিভাবে? একটা তো বলে তড়িৎ পরিবহনের ক্ষমতা নেই, যে কেন স্যার কম তড়িৎ পরিবহন করে, কেন স্যার বেশি তড়িৎ পরিবহন করে, দ্বিতীয় কোশ্চেন আসছে, তাই না? আমি তো বললাম যে জলীয় দ্রবণে দ্রবীভূত বা আংশিক
দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী। তো প্রশ্ন হচ্ছে, আমি দেখিয়ে দিলাম যে কি কোনটা কোনটা হয়। বা প্রশ্ন হচ্ছে কেন স্যার একজন কম তড়িৎ পরিবহন করে, একজন বেশি তড়িৎ পরিবহন করে? এই ঘটনাটার একটা ব্যাখ্যা থাকা দরকার তো, তাই না? তো যারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, তারা কি করে, তারা জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়। ঠিক আছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, ঠিক আছে, প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। কিন্তু যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে তারা জলীয় দ্রবণে আংশিক মাত্রায় বিয়োজিত হয়। কিরকম দেখো, চলো। এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সাপোজ HCl নিলাম আমি, ঠিক আছে, HCl জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়, H++Cl-, এটা কি সম্পূর্ণ বিয়োজন। এটা সম্পূর্ণ বিয়োজন, ঠিক আছে। আর সাপোজ আমি নিই ফর্মিক অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে CH3COOH, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ CH3COOH, ঠিক আছে। নিজেরা বিয়োজন করো তো কি হয় বলতে কি, এখানে কি হলো, H+Cl- আয়ন উৎপন্ন হলো। তো তাহলে এখানে কি উৎপন্ন হবে, H+CH3C-। এটা কেন, এটা আংশিক বিয়োজন। এটা আংশিক বিয়োজন, যেহেতু এটা সম্পূর্ণ বিয়োজিত হয় তাই তড়িৎ পরিবহন করতে বেশি সক্ষম, যেহেতু এটা আংশিক বিয়োজিত হয় তাই কম মাত্রায় তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে। আশা করি সবার টাকা হয়ে গেছে। এই ছিল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ধর্ম বলাটা ভুল হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকার হবে, ঠিক আছে। কেউ বেশি বিয়োজিত হয়, কেউ কম বিয়োজিত হয়, ঠিক আছে। জলীয় দ্রবণে দ্রবীভূত বা গঠিত অবস্থায় কেউ বেশি বিয়োজিত হয়, কেউ বা কম বিয়োজিত হয়। এইবার কিভাবে তড়িৎ পরিবহন করে, দ্রবীভূত বা গঠিত অবস্থায় কিভাবে এরা তড়িৎ পরিবহন করে, চলো দেখা যাক, ঠিক আছে। কোথায় কি বিক্রিয়া হয় কি না হয়। সাপোজ আমার কাছে একটা পাত্রের মধ্যে আমি লবণের জলীয় দ্রবণ নিয়েছি, NaCl, ঠিক আছে। তো আমি কি বলেছিলাম, NaCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য না মৃদু তড়িৎ বিশ্লেষ্য? অবভিয়াসলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি করতে হবে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি করে, জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়। তাহলে বিয়োজনটা কেমন ঘটে, Na++Cl-, হলো Na+Cl-। এই যে এই দুটো আয়ন উৎপন্ন করলো, এই দুটো আয়নই কিন্তু তড়িৎ পরিবহন করে। একটা কথা প্রত্যেককে বলে দিই, এই যে তড়িৎ বিশ্লেষণ আমরা সম্পূর্ণটা পড়বো, এক্ষেত্রে কিন্তু মুক্ত ইলেকট্রন বা ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই এর সাথে। এই যে তড়িৎ পরিবহন হচ্ছে, এবং এই তড়িৎ পরিবহনে ইলেকট্রনের কিন্তু কোনো ভূমিকা নেই। এখানে মুখ্যত কিন্তু আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের কোনো ভূমিকা নেই। তো এটা একটু নোট করে নিলে ভালো হয়, পরে কথা বলতে লিখবো।
electrons do not play any role in electrons do not play any role in this case অর্থাৎ তড়িৎ পরিবহনের ক্ষেত্রে ইলেকট্রন কিন্তু কোনো রকম ভূমিকা পালন করে না। তো সেই ইলেকট্রন তাহলে কোথায় তড়িৎ পরিবহন করে বলি? ধাতু, ঠিক আছে, ধাতুর ক্ষেত্রে একমাত্র মুক্ত ইলেকট্রন অর্থাৎ ফ্রি ইলেকট্রন বর্তমান। তো ফ্রি ইলেকট্রন কি একটু ছোট্ট করে বলে দিই, নেক্সট যখন আমাদের ভিডিও আসবে তখন আমরা পড়ব। তো ফ্রি ইলেকট্রন হলো সেই সমস্ত ইলেকট্রন যারা নিউক্লিয়াসের বন্ধন শক্তির আয়তার মধ্যে থেকেও তারা নিজেরা স্বাধীনভাবে সঞ্চালন করতে পারে। অর্থাৎ একদম বহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, একদম বহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো উপর নিউক্লিয়াসের কেন্দ্রে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের আকর্ষণ বলের মানটা যথেষ্ট কম। দূরে থাকলে কী হবে? তোরাই না জোরে টানতে পারবে, আস্তেই টানবে না। যখন আস্তে টানবে তোর উপর আকর্ষণ বলটা কম থাকে, তো সামান্য পরিমাণ এনার্জি, একটু পরিমাণ এনার্জি দিলে কী হবে? ওই ইলেকট্রনটা ছিটকে বেরিয়ে যাবে, এবং যে ইলেকট্রন ছিটকে বেরিয়ে গেল ওরা কি করতে সম্ভব? তড়িৎ পরিবহন করতে সম্ভব। বোঝা গেছে? তো এই ইলেকট্রনগুলো কিন্তু এক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে না। এক্ষেত্রে যারা ভূমিকা পালন করে তারা শুধুমাত্র এই সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন। যেটা পজিটিভ আয়ন হয় সেটাকে ক্যাটায়ন বলা হয়, যেটা নেগেটিভ আয়ন হয় সেটাকে অ্যানায়ন বলে থাকি আমরা। ঠিক আছে, চলো এই জায়গাটা খুব ঠান্ডা মাথায় থাকবে। আরেকটা কথা বলি, এই যে বিয়োজনের ফলে সোডিয়াম মানে Na+ আর Cl- আয়ন উৎপন্ন হলো, ভালো কথা। তাহলে স্যার এই যে দ্রবণ, আমার দ্রবণের মধ্যে Na+ আর Cl- এর সংখ্যা, তো Na+ ক্যাটায়ন এবং Cl- আয়নের অ্যানায়নের সংখ্যা কি সমান হবে? খুব ভালো প্রশ্ন, আশা করি এটা লেখা হয়ে গেছে। একটা কথা বলি, অনেক ক্ষেত্রে এই Na+ আয়ন এবং Cl- শুধুমাত্র Na+ আর Cl- হবে এরকম কোনো মানে বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, আমি যেটা যে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবো সেই অনুযায়ী আমার ক্যাটায়ন আর অ্যানায়ন আমি পাবো, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার দরকার নেই। স্যার বলেছে শুধুমাত্র Na+ আর Cl- তার মানে শুধুমাত্র Na+ আর Cl- থাকবে, এটা কিন্তু ঠিক কথা নয়। আমি যেটাকে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবো সেটাই থাকবে। আর আমি বাড়িতে যা রান্না হবে তাই তো খাবো না, তো আমি এখানে তড়িৎ বিশ্লেষ্য যেটা ব্যবহার করবো সেটাই হবে। চলো, তো অনেক ক্ষেত্রে এই ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা সমান হয়ে যায়, অনেক ক্ষেত্রে হয়, কিন্তু আবার অনেক ক্ষেত্র আছে যেখানে হয় না। তো তাহলে স্যার সেইগুলোর ক্ষেত্রে কী ঘটনা ঘটবে বলি, একটা ছোট্ট করে লিখে রাখো। সেক্ষেত্রে হচ্ছে আয়নের সংখ্যা সমান না হলেও, আমি লিখে দিচ্ছি, আয়নের সংখ্যা সমান, আয়নের সংখ্যা সমান না হলেও মোট আধান সমান। অর্থাৎ আমার যে পরিমাণ পজিটিভ আধান বর্তমান থাকবে ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে বা ওই দ্রবণটার মধ্যে, যে দ্রবণটা আমি এখানে ব্যবহার, যে সলিউশনটা আমি এখানে ইউজ করেছি, যার মধ্যে তড়িৎ বিশ্লেষ্যটা দ্রবীভূত হয়ে আংশিক বা সম্পূর্ণ মাত্রায় বিয়োজিত হয়ে আছে, আমি NaCl বিয়োজিত তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এই বিয়োজিত হয়ে গিয়ে এখানে দুটো আয়ন উৎপন্ন করে, একটা হচ্ছে Na+ আর Cl-, এরকম কোনো মানে বাধ্যবাধকতা নেই যে এই দুজন Na+ আর Cl- এর সংখ্যা সমান হতেই হবে। ঠিক আছে, কিন্তু এদের মোট চার্জ, অর্থাৎ যে পরিমাণ নেগেটিভ আধান থাকবে সেই পরিমাণ পজিটিভ আধান থাকবে, অর্থাৎ টোটাল পজিটিভ চার্জ ইজ ইকুয়াল টু টোটাল নেগেটিভ চার্জ। পয়েন্ট টু বি নোটেড, এটা নোট করতে হবে। অর্থাৎ আয়নের সংখ্যা যদি সমান নাও হয়, অনেক ক্ষেত্রে আয়নের সংখ্যা সমান হয় না, যদি আয়নের সংখ্যা সমান নাও হয় সেক্ষেত্রে কিন্তু মোট আধানটা সর্বদা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ
যে পরিমাণ ধনাত্মক আধান উপস্থিত থাকবে, আমি বলে নিই ধনাত্মক আয়ন উপস্থিত থাকবে, যে পরিমাণ ধনাত্মক আয়ন উপস্থিত থাকবে এই কথা আমি বলছি না, আমি বললাম যে পরিমাণ ধনাত্মক আধান উপস্থিত থাকবে সেই পরিমাণ কিন্তু ঋণাত্মক আধানও উপস্থিত থাকবে। সবাই এই জায়গাটা সুন্দর করে লিখে যাবে, ঠিক আছে? চলো, আশা করি সকলে লেখা হয়ে গেছে। মিটার নেক্সট পয়েন্ট করবে, তড়িৎ বিশ্লেষণের আইনীয় ব্যাখ্যা, ঠিক আছে? তো এটা আমরা জল দিয়েই করব, ঠিক আছে? ইনিশিয়ালি জলের ক্ষেত্রেই ব্যবহার করব। তো যাই হোক, আমি করছি পয়েন্ট, এটার বদলে এটাও করা যায়, H2 বা জলের তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে? চলো শুরু করা যায়। এটা একটা বিকার পাত্র, পাত্রের তলদেশে দুটো কর্ক লাগানো আছে, ঠিক আছে? সেই কর্কের মধ্যে দিয়ে দুটো প্লাটিনাম তড়িৎ দাও। এরা কি? এরা হচ্ছে প্লাটিনাম তড়িৎ দাও। এরা কি? এরা হচ্ছে প্লাটিনাম তড়িৎ দাও, ঠিক আছে? আচ্ছা, এই যে প্লাটিনাম তড়িৎ দাও লাগানো আছে, খুব ভালো কথা। একটা প্রান্ত চলে যাবে পজিটিভ, একটা প্রান্ত চলে যাবে নেগেটিভ। একটা প্রান্ত চলে যাবে পজিটিভের দিকে, একটা প্রান্ত চলে যাবে নেগেটিভের দিকে, ঠিক আছে? অর্থাৎ একটা ক্যাথোড হিসাবে কাজ করবে আর একটা অ্যানোড হিসাবে কাজ করবে। চলো, যেটা ইচ্ছা তোমার, আমি এখানে মাইনাস দিচ্ছি মানে তোমাকেও এটা মাইনাস বসাতে হবে এবং কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? যেটা মন যায় সেটা করো, সব মিলবে, ঠিক আছে? আচ্ছা, কি ঘটনা ঘটে? স্বাভাবিক অবস্থায় জলের অণু, জল তো তড়িতের কি সুপরিবাহী, কি না? যাই হোক, স্বাভাবিক অবস্থায় জল তড়িৎ পরিবহন করতে পারে না ইন জেনারেল, ঠিক আছে? তড়িতের সুপরিবাহী নয়। ওয়াটার ইজ নট এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তড়িতের সুপরিবাহী নয় জল, সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করে না। এবার ঘটনা হলো যে তাহলে কীভাবে কী হবে? তো এর সঙ্গে সামান্য পরিমাণ H2SO4 যদি মিশিয়ে দিই, তাহলে এই জলের অণু খুব সহজেই বিয়োজিত হয়ে যায়। খুব ভালো মতো সবাই টুকতে থাকবে, হ্যাঁ? এই জলের অণু খুব সহজেই বিয়োজিত হয়ে যায় এবং বিয়োজিত হয়ে গিয়ে অ্যাসিড মিশ্রিত অবস্থায়, বারবার বলছি ইন জেনারেল কোনো বিক্রিয়া করে না, মানে কোনো রকম বিয়োজন হয় না, কিন্তু যদি সামান্য পরিমাণে অ্যাসিড H2SO4 মিশিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে জলের অণু বিয়োজিত হয়ে গিয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে। H+ OH- আয়ন উৎপন্ন করে। স্বাভাবিক অবস্থায় জলের অণু কোনো বিক্রিয়া করে না, বিক্রিয়া বলাটা ভুল হবে, কোনো বিয়োজন হয় না, ঠিক আছে? কোনো তড়িৎ পরিবহন করে না, বিক্রিয়া তো এখানে কারোর সাথে হচ্ছে না, বিক্রিয়া বলাটা ঠিক নয়, তড়িৎ পরিবহন করে না। কিন্তু অ্যাসিড মিশ্রিত জল খুব সহজেই বিয়োজিত হয়ে H+ আর OH- আয়ন উৎপন্ন করে, এবং অ্যাসিড যত ভালো মিশ্রিত থাকবে একটা নির্দিষ্ট অনুপাতে H+ আর OH- আয়নের ঘনত্ব কিন্তু বেশি থাকে, অর্থাৎ বিয়োজন তত বেশি হয়। অর্থাৎ যে জল এতক্ষণ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি ছিল, সেই জল এখন কিন্তু তড়িতের সুপরিবাহী হতে শুরু করে। ঘটনাটা কি করে? আচ্ছা, এই যে H+ আয়ন, এ কি? ক্যাটায়ন। আমার সাথে সাথে সবাই করতে থাকবে। এই হলো ক্যাটায়ন আর এই হলো
এই হলো ক্যাটায়ন, এই হলো অ্যানায়ন। আগের দিন কি বলেছিলাম, পথে ক অতে অ। তো ক্যাটায়ন কোথায় যাবে, ক্যাথোডে যাবে। ক্যাথোড কোনটা, যেটা নেগেটিভ তড়িৎদ্বার সেটা হচ্ছে ক্যাথোড। কারণ পজিটিভ আছে, পজিটিভ অবভিয়াসলি নেগেটিভে যাবে না, পজিটিভ কোনো সময় পজিটিভে যায় না, কারণ সমধর্মী পরস্পরকে কী করে, বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী পরস্পরকে কী করে, আকর্ষণ করে। সো দ্যাটস ওয়াই ক্যাটায়নগুলো অলওয়েজ ক্যাথোডে যায়। আর ক্যাটায়ন যদি পজিটিভ হয়, ক্যাটায়ন যদি পজিটিভ হয় তাহলে ক্যাথোডে যাবে। তো ক্যাথোড কোনটা এই দুটার মধ্যে, ক্যাথোড কোনটা, ক্যাটায়ন পজিটিভ, তাহলে ক্যাটায়ন কোথায় যাবে, ক্যাথোডে যাবে। তাহলে ক্যাথোডকে কি হতে হবে, নেগেটিভ। তাহলে এই দুটোর মধ্যে এটা ক্যাথোড নেগেটিভ, আর এটা পজিটিভ যেটা সেটা অ্যানোড। এবার এই H প্লাস লেখা যাক, তাহলে এটা H প্লাস, একটু বড় করে দিই না, H প্লাস, একটা দাঁড়িয়ে গেল OH মাইনাস। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন কোথায় যাবে, ক্যাথোডের দিকে, পজিটিভ চার্জ অলওয়েজ নেগেটিভের দিকে যাবে। সো ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে, হ্যালো, অ্যানায়ন যাবে অ্যানোডের দিকে। ক্লিয়ার? কি ঘটনা ঘটে, ক্যাথোড অ্যানোডে যাওয়ার পরে থেমে যায় না, ওখানে ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে, দুটো বিক্রিয়া হয় আমার সাথে সাথে। এখানে প্রথমে লিখবে ক্যাথোড, ঠিক আছে, ক্যাথোড, ক্যাথোডে H প্লাস আয়ন, ক্যাথোডে যখন যায় ইলেকট্রন সাপ্লাই করে না ক্যাথোড, নেগেটিভ চার্জ। সো H প্লাস আয়ন যখন ক্যাথোডে যায়, ক্যাথোডে গিয়ে H প্লাস আয়ন, ঠিক আছে, ক্যাথোডে যায়, ক্যাথোডে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে, একটি ইলেকট্রন গ্রহণ করে এবং একটা প্রসম হাইড্রোজেন পরমাণু, একটা প্রসম হাইড্রোজেন পরমাণু, লিখে ফেলো খাতার সাথে সাথে, লেখো লেখো লেখো, প্রসম হাইড্রোজেন পরমাণু গঠন করে। এই হাইড্রোজেন পরমাণু পরস্পর দুটি যুক্ত হয়ে হাইড্রোজেনের অণু উৎপন্ন করে। বোঝা গেছে? অর্থাৎ ক্যাথোডে কি হচ্ছে, হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, ক্যাথোডে কি হচ্ছে, হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। বোঝা গেছে? আর দ্বিতীয় কেসে পড়ে থাকলো কে, OH মাইনাস, খুব ঠান্ডা মাথায় বুঝবে, অ্যানোডে বিক্রিয়া, পয়েন্ট করবে অ্যানোড, অ্যানোড। কি ঘটনা ঘটে অ্যানোডে, দেখো কে পড়েছিল এখানে, OH পড়েছিল, OH মাইনাস, সরি OH মাইনাস, অ্যানোড পজিটিভ, অ্যানায়ন যাবে অ্যানোডে, তাহলে OH মাইনাস কোথায় গেল, অ্যানোডে গেল। OH মাইনাস অ্যানোডে গিয়ে এই যে অতিরিক্ত ইলেকট্রন, একে কি করে, ছেড়ে দেয়। এ কি মাইনাস মানে কি, একটি ইলেকট্রন বেশি আছে, তাই না, ভালো করে বোঝো। এখানে OH মাইনাস, OH মাইনাস কথাটার অর্থ কি, এখানে একটি ইলেকট্রন অতিরিক্ত আছে, তাহলে একে কি করবে, এ যখন অ্যানোডে টেনে নিচ্ছে একে, তখন এই অতিরিক্ত ইলেকট্রন এই অ্যানোডকে দিয়ে দিবে, দিয়ে নিয়ে নিজে হাইড্রোক্সিল মূলক উৎপন্ন করবে। এই যে একটি ইলেকট্রন, এই যে একটি ইলেকট্রন, এই যে একটি ইলেকট্রন ওকে দিল, অ্যানোডে গিয়ে একটি ইলেকট্রন ছেড়ে দিল, ঠিক আছে, দিয়ে পড়ে থাকলো OH। এই চারটা OH থেকে অক্সিজেন আর জল উৎপন্ন হয়, অক্সিজেন আর জল উৎপন্ন হয়। সবাই রকম, আবার বলছি আমি, টুকা হোক, হয়েছে তো? তাহলে চারটা OH মূলক থেকে অক্সিজেন আর জল উৎপন্ন হয়। বোঝা গেছে? তাহলে অ্যানোডে আমার কি উৎপন্ন হলো, অক্সিজেন, ঠিক আছে।
আর ক্যাথোডে আমার কি উৎপন্ন হলো, হাইড্রোজেন। ক্লিয়ার? আবার বলে দিচ্ছি পুরো বিক্রিয়াটা। জলের অণু স্বাভাবিকভাবে তড়িৎ পরিবহন করে না, কিন্তু সামান্য লঘু স্ট্রেসের উপর মিশ্রিত অবস্থায় জলের অণু খুব সহজেই বিয়োজিত হয়ে গিয়ে H প্লাস ও OH মাইনাস আয়ন উৎপন্ন করে। H প্লাস আয়ন ক্যাথোডে যায়, একটি ইলেকট্রনকে গ্রহণ করে, ক্যাথোডে গিয়ে হাইড্রোজেনের প্রসম পরমাণু গঠন করলো। দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয় একটি হাইড্রোজেনের অণু গঠন করে। খুব ভালো কথা। অ্যানোডে অর্থাৎ দ্রবণে পড়ে থাকা বাকি OH মাইনাস আয়ন অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়, অ্যানোডে গিয়ে OH মাইনাস তার অতিরিক্ত ইলেকট্রনটিকে অ্যানোডে বর্জন করে, অর্থাৎ অ্যানোড দ্বারা অতিরিক্ত ইলেকট্রনটি আকৃষ্ট হয় এবং OH মূলক উৎপন্ন হয়। চারটি OH মূলক পরস্পর মিলে গিয়ে অক্সিজেন আর জলের দুই অণু জল উৎপন্ন করে। ঠিক আছে, দুই বসিল, চারটা অক্সিজেন, দুই দুগুণে চার, আর সরি দুই তো বসানোর দরকার নেই, এখানে কোনো দরকার নেই। অক্সিজেন দুটো আর এখানে দুটো, দুই দুই চার, আর হাইড্রোজেন দুই দুগুণে চার, চারটা হাইড্রোজেন হয়ে আছে। চলো সব আশা করি টকা হয়ে গেছে, মিটালাম। খুব ভালো কথা। এখানে একটা কথা বলে দিই মিটার আগে, এখানে কিন্তু প্ল্যাটিনাম তড়িৎদ্বার, পয়েন্ট টু বি নোটেড, আমি এখানে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ইউজ করেছি। ঠিক আছে, প্ল্যাটিনাম তড়িৎদ্বার অর্থাৎ জলের বিয়োজনের জলের তড়িৎ বিশ্লেষণে কিন্তু প্ল্যাটিনাম তড়িৎদ্বার ইউজ করা হয়। ঠিক আছে, মিটার। এবার যেটা করব, এবার আমরা করব হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, কপার সালফেট। আমি বলেছিলাম যে সালফেট লবণ যেগুলো থাকে, সালফেট আর ক্লোরাইড লবণ, সেগুলো সমস্ত কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়। ঠিক আছে, কপার সালফেটের জলীয় দ্রবণ। কপার সালফেটের জলীয় দ্রবণ। ঠিক আছে, চলো সবাই আমার সাথে সাথে করতে থাকবে। হ্যাঁ, থেমে থাকার কোনো ব্যাপার নেই, কেউ থেমে থাকবে না, সবাই আমার সাথে সাথে করতে থাকবে। টুকতে থাকো আর বুঝতে থাকো। ভালো করে আঁকি। ঠিক আছে, হ্যাঁ এখানে যেটা বলি, জলের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম সেখানে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ইউজ করেছিলাম। এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমরা কপার তড়িৎদ্বার ইউজ করবো। কি কপার তড়িৎদ্বার? স্যার কপার সালফেটের জলীয় দ্রবণ করছেন তো? হ্যাঁ, কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করছি কপার তড়িৎদ্বারের সাহায্যে। ঠিক আছে, চলো কিছু লাগবে না। ঠিক আছে, এগুলো কি কপার তড়িৎদ্বার, এরা কারা? কপার তড়িৎদ্বার। কপার তড়িৎদ্বার।
আগের বার কি ইউজ করেছিলাম প্ল্যাটিনাম তড়িৎদ্বার, এবার কি ইউজ করছি কপার তড়িৎদ্বার। দেখো এটা ব্যাটারি পজিটিভ প্রান্ত, এটা ব্যাটারি নেগেটিভ প্রান্ত, ঠিক আছে। তাই যদি হয় তাহলে এটা নেগেটিভ, সেটা আমার চলে গেল। নেগেটিভ কে হয়, ক্যাথোড হয় না অ্যানোড হয়, ঠিক। ক্যাথোড, এটা চলে গেল আমার অ্যানোড, ঠিক আছে। কপার সালফেটের জলীয় দ্রবণ কি কি উপস্থিত থাকে আগে দেখতে হবে, সলিউশনের মধ্যে কি কি উপস্থিত আছে, কোন কোন আয়ন উপস্থিত আছে সেটা আগে দেখবো, ঠিক আছে। তারপর অন্য কিছু। জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ, তার মানে এর মধ্যে জল উপস্থিত আছে, H2O। জলের অণু ভেঙে গিয়ে কি কি আয়ন উৎপন্ন করে, H+, OH-। জলের অণু ভেঙে কি কি উৎপন্ন করে, H+ আর OH-। আর কি আছে, কপার সালফেট, CuSO4। অবভিয়াসলি জলের মধ্যে কপার সালফেটের অণু ভেঙে Cu2+ আর SO4 আয়ন উৎপন্ন করবে। ঠিক আছে, এই হচ্ছে আয়নের বিশ্লিষ্ট হওয়ার ঘটনা। এবার কি ঘটনা ঘটে, তাহলে এর মধ্যে কি কি আছে, H+ আছে, ক্যাটায়ন হিসেবে উপস্থিত আছে H+ আর Cu2+, আর অ্যানায়ন হিসেবে উপস্থিত আছে OH- আর SO4 প্রশ্ন কি, পদ্ধতি কি, ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে, অ্যানায়নগুলো অ্যানোডে যাবে। এইবার এই যে H+ আর Cu2+, এই Cu2+ ক্যাথোড দ্বারা খুব সহজে আকৃষ্ট হয়, কারণ এ দেখাচ্ছে ক্যাথোড, ক্যাথোডে কি বিক্রিয়াটা ঘটে খুব ভালোভাবে বুঝবে, এই জায়গায় দুটো আছে, কিন্তু ক্যাটায়ন দুটো ক্যাটায়ন আছে, তাই না। এতক্ষণ অব্দি একটা ছিল, এখন দুটো আছে, একটা H+ আছে আর একটা Cu2+ আছে। তো H+ আর Cu2+ এই দুজনের মধ্যে এই যে কপার Cu2+ আয়ন, এই Cu2+ আয়ন সহজেই ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়, সহজেই ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়। Cu2+ আয়ন সহজেই ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয় এবং ক্যাথোডে গিয়ে, ক্যাথোড কি পজিটিভ না নেগেটিভ, ক্যাথোড নেগেটিভ, সো পজিটিভ ক্যাটায়নকে আকৃষ্ট করবে, ক্যাটায়ন ক্যাথোডে যায়। তো Cu2+ আয়ন ক্যাথোডে যায়, ক্যাথোডে গিয়ে এই যে দুটো পজিটিভ চার্জের ঘনত্ব বেশি, একে নিউট্রালাইজ করে দেয়, অর্থাৎ ক্যাথোডে গিয়ে দুটি ইলেকট্রনকেও গ্রহণ করে, অর্থাৎ Cu2+ বিজারিত হয়, বিজারিত হয়ে ধাতব কপার উৎপন্ন করে এবং এর উপরই সঞ্চিত হয়। বুঝে যাচ্ছে, আবার বলছি, Cu2+ ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়ে ক্যাথোডে গিয়ে এই যে দুটি ইলেকট্রন গ্রহণ করে এবং ধাতব কপার উৎপন্ন করে ক্যাথোডের গায়ে জমা হয়। দেখো Cu2+, ক্যাথোডে বিক্রিয়াটা কি হচ্ছে, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন কটা গ্রহণ করছে, ইলেকট্রন দুটো ইলেকট্রন গ্রহণ করবে, 2 করলাম, দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার উৎপন্ন করে, ঠিক আছে, ধাতব কপার উৎপন্ন করে। তো ইলেকট্রন গ্রহণ যখন হয় তখন সেটা বিজারণ বিক্রিয়া, আর বর্জন করলে জারণ বিক্রিয়া, ঠিক আছে। ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ বিক্রিয়া, তো এটা কি বিক্রিয়া হচ্ছে, বিজারণ। অর্থাৎ Cu2+ আয়ন ক্যাথোডে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে বিজারিত হয় এবং ক্যাথোডের উপরই জমা হতে শুরু করে। সেখানে অ্যানোড, স্যার দুটো অ্যানায়ন উপস্থিত, OH- SO4 OH- SO4 তো OH- আর SO4 দুজনেই অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে, খুব ভালো কথা, দুজনেই আকৃষ্ট হবে অ্যানোড দ্বারা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কপার পরমাণু ইলেকট্রন ত্যাগের প্রবণতা এই দুজনের, অর্থাৎ OH- আর SO4 ভালো করে বুঝে জায়গাটা,
OH মাইনাস আর SO4 এই দুজন অ্যানায়নের থেকে কপার পরমাণু ইলেকট্রন বর্জন করার টেন্ডেন্সি অনেক বেশি, অনেকটাই বেশি, যার ফলস্বরূপ এরা দুজন অ্যানায়নে গিয়ে অ্যানোডে গিয়ে অতিরিক্ত যে ইলেকট্রন তাকে বর্জন করা তো দূরে থাক, কিছুই করতে পারে না। কপার পরমাণু উল্টো দুজনে কপার ইউজ করেছি না, কপার তড়িৎদ্বার ইউজ করেছি, তো এটাও কপারে আছে। কপার পরমাণু এখান থেকে উল্টো কি করে, ওরা দুজন তো অ্যানোডে গিয়ে অ্যানায়ন মাইনাস আয়নকে বর্জন করতে পারেই না, উল্টো কপার পরমাণু দুটি করে ইলেকট্রন বর্জন করে এই অ্যানোড থেকে Cu2+ আয়ন রূপে দোকানে টিক 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 ঢুকতে শুরু করলো। সেই 2+ আয়ন আবার ক্যাথোডে যাচ্ছে, আবার এই বিজন বিক্রিয়া হচ্ছে, আবার বিজন বিক্রিয়া হয়ে ক্যাথোডে জমা হচ্ছে। সেটা পরে আসছে, আগে দেখি অ্যানোডটা কি করছে। অর্থাৎ ইন জেনারেল আমার কাছে এখানে কপার Cu2+ আমার এখানে ধাতব কপারে জমা হচ্ছিল, অর্থাৎ Cu2+ কপারে জমা হচ্ছে, ঠিক আছে, ক্যাথোডের বিক্রিয়া এটা। কিন্তু অ্যানোডে কি হচ্ছে, এই SO4 2- আর OH- আয়ন আকৃষ্ট তো হচ্ছে অ্যানোড দ্বারা, কিন্তু এদের দুজনের ইলেকট্রন বর্জন অপেক্ষা কপার পরমাণু খুব সহজে, এখানে এটা ধাতব কপার, তো এই কপার পরমাণু খুব সহজে দুটি ইলেকট্রন ছেড়ে দেয় এবং দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2+ আয়নে পরিণত হয়, Cu2+ আয়নে পরিণত হয়ে দ্রবণে আসতে শুরু করে। সেই Cu2+ আয়ন আবার ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়, দিয়ে ক্যাথোডের উপর ধাতব কপারে সঞ্চিত হয়, ঠিক আছে। আবার বলছি, কি হয়, SO4 2- আর OH- এর ইলেকট্রন ত্যাগের প্রবণতার চেয়ে কপার পরমাণু, যেহেতু এটা কপার দিয়ে তৈরি তড়িৎদ্বার, কপার পরমাণুর ইলেকট্রন ত্যাগের প্রবণতা অনেক বেশি, যার ফলে কপার পরমাণু এদের থেকে আগেই Cu2+ আয়ন উৎপন্ন করে দুটি ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে, এবং Cu2+ আয়ন উৎপন্ন করে এই যে Cu এখান থেকে সোজা, ঠিক আছে, কি আয়ন উৎপন্ন করে, Cu2+ আয়ন উৎপন্ন করে দ্রবণে আসতে শুরু করে। এবং এই Cu2+ আয়ন, এই যে Cu2+ আয়ন আবার ক্যাথোডে গিয়ে ধাতব কপারে জমা হয়। তার মানে কি হবে, ক্যাথোডে গিয়ে কপারের অ্যামাউন্টটা ধীরে ধীরে বাড়ছে, আর অ্যানোড ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। অর্থাৎ অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে Cu কপার পরমাণু কি করে, দুটি ইলেকট্রনকে বর্জন করে দেয়, দুটি ইলেকট্রনকে বর্জন করে ধাতব কপার উৎপন্ন করে, অর্থাৎ Cu2+ এই যে দুটি ইলেকট্রন উৎপন্ন করলো এবং এই Cu2+ আয়ন উৎপন্ন করলো, এই ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়ন, এই Cu2+ আয়ন পুনরায় ক্যাথোডে যাবে, সেখানে গিয়ে ধাতব কপারে বিচারিত হবে। এখান থেকে এটা কিন্তু জারণ, খুব ভালো করে বুঝবে বাচ্চারা, হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ছবিটা একটু টানা টাকা হয়ে গেছে, ঠিক আছে। এই Cu2+ কিন্তু এই ধাতব কপার অ্যানোড থেকে আসছে জারিত হয়ে, আর এই Cu2+ এই কিন্তু অলরেডি দ্রবণে কপার সালফেট থেকে তৈরি হয়েছিল, এই ধাতব কপারে আকৃষ্ট হচ্ছে, ক্যাথোডে আকৃষ্ট হয়েছে, সেখানে গিয়ে অতিরিক্ত ইলেকট্রন দুটো গ্রহণ করে বিজারিত হয়ে ধাতব কপার হিসেবে জমা হচ্ছে। অ্যানোডে কপার পরমাণুর ইলেকট্রন, এই জায়গাটা নোট করে একটু সবাই লিখে নেবে, বারবার এই কথাটা বলছি, এই কথাটা লিখতেই হবে। কপার পরমাণুর ইলেকট্রন ত্যাগের প্রবণতা এই দুজন অ্যানায়নের থেকে অনেক বেশি, যার ফলে অ্যানোড থেকে Cu পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Cu2+ আয়ন রূপে দ্রবণে আসে এবং এই Cu2+ আবার এই ক্যাথোডের উপর গিয়ে ধাতব কপারে বিজারিত হয়। আবার বলছি, কপার অ্যানোড থেকে যেহেতু কপার পরমাণু SO4 2- আর OH- আয়ন অপেক্ষা ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, তাই Cu পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Cu2+ আয়ন রূপে দ্রবণে আসে, জারিত হয়, এবং এই দ্রবণ থেকে Cu2+ আয়ন পুনরায় ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়ে ধাতব কপারে ক্যাথোডে দুটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, ঠিক আছে। এই হলো
কপার সালফেটের জলীয় দ্রবণের সম্পূর্ণ বিক্রিয়া। জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ইউজ করা হয়েছিল, কিন্তু কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় আমরা কপার তড়িৎদ্বার ইউজ করব। দ্যাটস ওয়াই এই কপার তড়িৎদ্বারে অ্যানোড ক্রমাগত ক্ষয়ে যেতে থাকে এবং ক্যাথোড ক্রমাগত মোটা হয়ে যেতে থাকে। এক তো এই কপার সালফেটের Cu2+ বিজারিত হয়ে ধাতব কপার জমা করছে এখানে, আবার ক্রমাগত অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়ে ধাতব কপার জমা করছে ক্যাথোডের উপর, তাই না? তাই অ্যানোড এক সময় ক্ষয়ে যেতে থাকে, অনেকটাই হয়ে যায়, এবং ক্যাথোড ধীরে ধীরে মোটা হতে থাকে। ঠিক আছে, চলো, আশা করি সবার টোকা হয়ে গেছে পুরো বিক্রিয়াটা। আজকের মতো এটুকুই, আমরা আবার আগামী ভিডিওতে দেখা হবে। সেখানে ধাতু নিষ্কাশন, তড়িৎ লেপন, অর্থাৎ এতদিন অবধি তড়িৎ বিশ্লেষণ হয় কীভাবে, তার কম্পোনেন্টস কী কী, এসব জিনিস পড়লাম। এরপর দিন এই তড়িৎ বিশ্লেষণ বাস্তবিক জীবনে কোন কাজে লাগে, কোথায় এর অ্যাপ্লিকেশন, আমরা সেটা জানবো। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।